রাতের আকাশে একটি বিমান উড়ে যাচ্ছে। নিচে বঙ্গোপসাগর, কালো জলরাশি, অন্ধকারে মিশে থাকা ঢেউ, দূরে কোথাও মাছ ধরার ট্রলারের ক্ষীণ আলো। ওপরে আন্তর্জাতিক আকাশপথ। বিমানটি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে। যাত্রীদের কেউ ঘুমিয়ে, কেউ সিনেমা দেখছে, কেউ জানালার বাইরে তাকিয়ে শুধু অন্ধকার দেখছে। তারা জানে না এই মুহূর্তে তাদের বিমানটি যে আকাশসীমা ব্যবহার করছে সেটি শুধু আকাশ নয়, এটি অর্থনীতি, সার্বভৌমত্ব, প্রযুক্তি আর রাষ্ট্রীয় অধিকার। অনেক বছর ধরে এই আকাশের একটা অংশ বাংলাদেশ দেখত, কিন্তু পুরোপুরি ধরতে পারত না। নিজেদের সমুদ্র সীমা আন্তর্জাতিক আদালতের রায়ে প্রতিষ্ঠিত হলেও সেই সমুদ্রের ওপরের আকাশে চলাচল করা বিমান থেকে পুরো রাজস্ব আদায় করতে পারত না বাংলাদেশ। পুরনো রাডারের চোখ সেখানে পৌঁছাতো না। আর রাডার যেখানে পৌঁছায় না সেখানে নিয়ন্ত্রণও দুর্বল হয়। নিয়ন্ত্রণ দুর্বল হলে আয়ও চলে যায় অন্যের হাতে। একটি বিমান বাংলাদেশের আকাশ ব্যবহার করত, কিন্তু চার্জ তুলত অন্য দেশ। একটি পথ ছিল বাংলাদেশের ভৌগোলিক অধিকারের ভেতরে, কিন্তু অর্থ ঢুকত অন্য পকেটে। একটি আকাশ ছিল বাংলাদেশের নামে, কিন্তু চোখ ছিল অন্যের। এই নীরব ক্ষতি বহু বছর ধরে চলেছে। কোনো গুলির শব্দ ছিল না, কোনো যুদ্ধজাহাজ ছিল না, কোনো সীমান্ত সংঘর্ষ ছিল না, তবু ক্ষতি হচ্ছিল আকাশের ভেতর দিয়ে। হিসাবের অদৃশ্য লাইনে কোটি কোটি টাকার রাজস্ব সরে যাচ্ছিল বাংলাদেশের বাইরে। কিন্তু সেই অন্ধকার এখন আর আগের মতো নেই। বাংলাদেশের আকাশে বসেছে নতুন চোখ, ফ্রান্সের থ্যালাস প্রযুক্তির আধুনিক রাডার। আর সেই চোখ খুলতেই দেখা গেল আকাশও আয় করতে পারে। শুধু পাহারা নয়, রাজস্বও দিতে পারে। শুধু নিরাপত্তা নয়, অর্থনীতিরও দরজা খুলতে পারে। আকাশকে আমরা সাধারণত খালি ভাবি, মাথার উপর নীল বা কালো বিশালতা। কিন্তু আধুনিক রাষ্ট্রের কাছে আকাশ কখনো খালি নয়। আকাশ হলো পথ, আকাশ হলো নিয়ন্ত্রণ, আকাশ হলো নিরাপত্তা, আর আকাশ হলো রাজস্ব। বিশ্বের প্রতিটি আন্তর্জাতিক বিমান যখন অন্য কোনো দেশের আকাশসীমা ব্যবহার করে, তখন সেটি বিনামূল্যে করে না। যে দেশ সেই আকাশপথ নিয়ন্ত্রণ করে, যে দেশ রাডারের মাধ্যমে সেই বিমানের গতিপথ নজরদারি করে, যে দেশ আকাশ ট্রাফিক ব্যবস্থাপনা দেয়, সেই দেশ ফ্লাইং ওভার চার্জ পায়। এটি রাষ্ট্রের অদৃশ্য আয়, কিন্তু এই আয় পেতে হলে আকাশ দেখতে হয়, বিমানের অবস্থান জানতে হয়, রাডার কাভারেজ থাকতে হয়, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সক্ষমতা থাকতে হয়। শুধু মানচিত্রে আকাশসীমা থাকলেই হয় না, সেই আকাশসীমার উপর কার্যকর নজরদারি থাকতে হয়। বাংলাদেশের সমস্যাটা ছিল এখানেই। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক আদালতের রায়ের পর বাংলাদেশের সমুদ্র সীমা প্রতিষ্ঠিত হলেও সেই বিস্তৃত সামুদ্রিক অঞ্চলের আকাশের উপর কার্যকর নজরদারিতে পুরনো রাডারের সীমাবদ্ধতা ছিল। অনেক আন্তর্জাতিক বিমান বাংলাদেশের ভূকৌশলগত অবস্থান ব্যবহার করে উড়ে যেত, কিন্তু রাডার কাভারেজের সীমাবদ্ধতার কারণে সেই বিমান থেকে ফ্লাইং ওভার চার্জ আদায়ে বাংলাদেশ পূর্ণ সক্ষমতা দেখাতে পারত না। ফলে অন্যরা সুযোগ নিত। ভারত ও মিয়ানমারের নিয়ন্ত্রণে থাকা আকাশপথের হিসাবের মধ্যে হারিয়ে যেত বাংলাদেশের প্রাপ্য আয়। শুনতে এটি হিসাবের কথা, কিন্তু বাস্তবে এটি সার্বভৌমত্বের প্রশ্ন। কারণ নিজের আকাশের আয় অন্যের হাতে যাওয়া মানে শুধু টাকা হারানো নয়, এটি রাষ্ট্রের সক্ষমতার ঘাটতিরও চিহ্ন। যে দেশ নিজের আকাশ পুরোপুরি দেখতে পারে না, যে দেশ নিজের আকাশের অর্থনীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না, সেই দেশ সকল ক্ষমতাই হারায়। বাংলাদেশ এতদিন সেই অদৃশ্য অক্ষমতার দাম দিচ্ছিল। 2025 সালের ডিসেম্বরে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ও আধুনিক রাডার ব্যবস্থার কাজ শেষ হওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসে। ফ্রান্সের থ্যালেস কোম্পানির সহায়তায় G2G ভিত্তিতে বাস্তবায়িত এই প্রকল্প শুধু একটি রাডার বসানো নয়, এটি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থায় নতুন যুগের শুরু। নতুন ব্যবস্থায় এস ব্যান্ড প্রাইমারি রাডার 80 নটিক্যাল মাইল পর্যন্ত নজরদারি করতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে মোড এস সেকেন্ডারি সার্ভেলেন্স রাডার, যার পর্যবেক্ষণ ক্ষমতা 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। এই প্রযুক্তিগত অগ্রগতির ফলে আকাশের যে অংশ আগে অস্পষ্ট ছিল, এখন সেখানে বাংলাদেশের নজর পৌঁছাচ্ছে। রাডার মানে শুধু স্ক্রিনে দেখা বিন্দু নয়, রাডার মানে তথ্য। কোন বিমান কোথা দিয়ে যাচ্ছে, কি উচ্চতায় আছে, কোন রুট ব্যবহার করছে, কোন আকাশসীমা অতিক্রম করছে, সবকিছু জানা। আর তথ্য মানেই ক্ষমতা। নতুন রাডার বসার পর সেই ক্ষমতার ফল দেখা গেল দ্রুত। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাত্র 3 মাসে ফ্লাইং ওভার চার্জ থেকে আদায় হয়েছে প্রায় 200 কোটি টাকা। এর আগের বছর একই সময় ছিল 184 কোটি, 2024 সালে ছিল 157 কোটি। অর্থাৎ মাত্র 2 বছরের ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় 30% কাছাকাছি। এই অঙ্ক শুধু রাজস্বের অঙ্ক নয়, এটি প্রমাণ করে বাংলাদেশ এতদিন কত বড় অদৃশ্য ক্ষতির মুখে ছিল। আকাশী বিমান ছিল, রুট ছিল, অধিকার ছিল, কিন্তু প্রযুক্তির চোখ দুর্বল থাকায় আয়ের পুরো হিসাব ধরা পড়ছিল না। এখন সেই চোখ খুলেছে, আর চোখ খুললেই রাষ্ট্র নিজের প্রাপ্য দেখতে পায়।
নতুন রাডার প্রকল্পে খরচ হয়েছে প্রায় 942 কোটি টাকা। প্রথম শুনলে অঙ্কটি বড় মনে হয়, কিন্তু রাষ্ট্রের বড় বিনিয়োগকে শুধু খরচ হিসেবে দেখলে ভুল হয়। দেখতে হয় সেটি কি ফিরিয়ে আনছে। বর্তমান আয় বৃদ্ধির হার যদি ধরে রাখা যায়, তাহলে মাত্র 4 থেকে 5 বছরের মধ্যেই এই বিনিয়োগ উঠে আসতে পারে এমন ধারণা করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। তার মানে যে প্রকল্পটি কেউ ব্যয় বলছিলেন, সেটি এখন রাজস্বের নতুন উৎস হয়ে উঠছে। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। আমরা অনেক সময় অবকাঠামো মানে রাস্তা, সেতু, ভবন বুঝি, কিন্তু প্রযুক্তিগত অবকাঠামো রাষ্ট্রের সম্পদ। একটি শক্তিশালী রাডার, একটি আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, একটি দক্ষ নজরদারি ব্যবস্থা, এসব চোখে বড় প্রকল্পের মতো দেখা যায় না, কিন্তু এগুলো ছাড়া আধুনিক রাষ্ট্র অন্ধ। যে বিমান বাংলাদেশের আকাশ ব্যবহার করছে, তাকে নিরাপদ রুট দেওয়া হচ্ছে, তার অবস্থান নজরদারি করা হচ্ছে, তার সঙ্গে যোগাযোগ হচ্ছে, তাকে আন্তর্জাতিক মানের আকাশ ট্রাফিক সেবা দেওয়া হচ্ছে। তাহলে সেই সেবার মূল্য বাংলাদেশ পাবে না কেন? এই প্রশ্নের উত্তর এতদিন প্রযুক্তির সীমাবদ্ধতায় আটকে ছিল, এখন আর নেই। 2018 সালে ফ্রান্স দূতাবাসের মাধ্যমে থ্যালেস কোম্পানি নতুন রাডার সরবরাহের প্রস্তাব দেয়। 2021 সালের মার্চে সেটি নীতিগত অনুমোদন পায়। দীর্ঘ 7 বছরের প্রক্রিয়া শেষে যখন এটি চালু হলো, তখন বোঝা গেল বিলম্ব হলেও এই প্রকল্প শুধু বিমানবন্দরের আধুনিকায়ন নয়, এটি রাষ্ট্রীয় রাজস্বের পুনরুদ্ধার। প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশ আগে এই আয় পেত না কেন? কারণ আন্তর্জাতিক বিমান চলাচলে শুধু ভৌগোলিক দাবি যথেষ্ট নয়। আইকাও বা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার কাঠামোতে আকাশ সীমার ব্যবস্থাপনা এবং ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন বা FIR খুব গুরুত্বপূর্ণ। যে দেশ কোনো আকাশপথে কার্যকর নজরদারি ও এয়ার ট্রাফিক সেবা দেয়, সেই দেশ সেখান থেকে চার্জ আদায় করতে পারে। বাংলাদেশের পুরনো রাডার বঙ্গোপসাগরের বিস্তৃত অংশ পুরোপুরি কাভার করতে পারত না। ফলে বাস্তবে অনেক আন্তর্জাতিক ফ্লাইট এমন অঞ্চলের উপর দিয়ে যেত যা বাংলাদেশের সমুদ্র সীমার সঙ্গে সম্পর্কিত হলেও আকাশ ট্রাফিক ব্যবস্থাপনায় ভারত বা মিয়ানমারের আওতায় থেকে চার্জ আদায় হতো। এখানেই তৈরি হয়েছিল অদ্ভুত বৈপরীত্য। সমুদ্রের নিচের সম্পদ বাংলাদেশ দাবি করেছে, সমুদ্রের জলসীমা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, কিন্তু সেই সমুদ্রের ওপর দিয়ে উড়ে যাওয়া বিমানের আয় অন্যের কাছে গেছে। এটি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, কৌশলগত ঘাটতি। কারণ বঙ্গোপসাগর এখন শুধু জলরাশি নয়, এটি বাণিজ্য পথ, জ্বালানি, সামুদ্রিক সম্পদ, সাবমেরিন কেবল, বন্দর, নৌকৌশল, আঞ্চলিক প্রতিযোগিতার সবকিছুর কেন্দ্র। যে দেশ বঙ্গোপসাগরের জল নিয়ন্ত্রণ করবে কিন্তু আকাশে দুর্বল থাকবে, তার ভূরাজনৈতিক শক্তি অসম্পূর্ণ থাকবে। নতুন রাডার সেই অসম্পূর্ণতাকে পূরণ করার প্রথম বড় পদক্ষেপ। বাংলাদেশের পরবর্তী লক্ষ্য আরও বড়। ঢাকা ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন বা ঢাকা FIR বিস্তৃত করার আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া। এই কাজটি সহজ নয়। এখানে আন্তর্জাতিক প্রক্রিয়া আছে, আইকাওর অনুমোদন আছে, প্রতিবেশী দেশের আপত্তি থাকতে পারে, কূটনৈতিক দর কষাকষি থাকতে পারে। কিন্তু এটি এখন বাংলাদেশের জন্য জরুরি, কারণ বঙ্গোপসাগরের আকাশসীমা থেকে পূর্ণ রাজস্ব পেতে হলে শুধু রাডার থাকলেই হবে না, আন্তর্জাতিক স্বীকৃত আকাশ ট্রাফিক ব্যবস্থাপনার অধিকারও নিশ্চিত করতে হবে। রাডার হলো চোখ, FIR হলো সেই চোখ দিয়ে দেখা আকাশের প্রশাসনিক অধিকার। বাংলাদেশ যদি ঢাকা FIR বিস্তৃত করতে পারে, তাহলে বঙ্গোপসাগরের আকাশে দেশের কর্তৃত্ব আরও পূর্ণতা পাবে। তখন শুধু রাজস্ব বাড়বে না, বিমান চলাচল, নিরাপত্তা, আকাশ ব্যবস্থাপনা, আঞ্চলিক কৌশলগত গুরুত্ব, সব ক্ষেত্রেই বাংলাদেশ নতুন উচ্চতায় উঠবে। এখানে ভারতের অস্বস্তি থাকা অস্বাভাবিক নয়, কারণ দক্ষিণ এশিয়ার আকাশপথ, সমুদ্রপথ, বাণিজ্য পথ সবই এখন ভূরাজনীতির অংশ। বঙ্গোপসাগরে বাংলাদেশের সক্ষমতা বাড়া মানে ভারতের একচেটিয়া নিয়ন্ত্রণের ধারণায় ধাক্কা লাগা। একইভাবে মিয়ানমারের ক্ষেত্রেও আকাশ ব্যবস্থাপনার হিসাব বদলে যেতে পারে। তাই সামনে কূটনৈতিক লড়াই আছে, কাগজে, বৈঠকে, আন্তর্জাতিক সংস্থায়, নীরব কিন্তু কঠিন লড়াই। ফ্লাইং ওভার চার্জ থেকে 200 কোটি টাকা আদায়, এটি বড় খবর। কিন্তু এর চেয়েও বড় খবর হলো বাংলাদেশ নিজের সক্ষমতা দিয়ে নিজের অধিকার উদ্ধার করছে। রাষ্ট্রের শক্তি সবসময় বন্দুক দিয়ে মাপা যায় না। অনেক সময় একটি রাডারই রাষ্ট্রের শক্তি, একটি নিয়ন্ত্রণ টাওয়ারই রাষ্ট্রের শক্তি, একটি ডেটা স্ক্রিন যেখানে বাংলাদেশের আকাশসীমা অদৃশ্য বিন্দুতে ভরে ওঠে, সেটিও রাষ্ট্রের শক্তি। এই আয় দিয়ে বিমান চলাচল খাত উন্নত হতে পারে, নিরাপত্তা বাড়তে পারে, অবকাঠামো উন্নত হতে পারে, আন্তর্জাতিক ফ্লাইট ব্যবস্থাপনায় বাংলাদেশের আস্থা বাড়তে পারে। বিদেশি এয়ারলাইনগুলোও বুঝবে বাংলাদেশ এখন আর আধুনিক আকাশ ব্যবস্থাপনায় পিছিয়ে নেই। এখানে একটা দেশপ্রেমও আছে, খুব নীরব দেশপ্রেম। স্লোগানের দেশপ্রেম নয়, পতাকা হাতে মিছিলের দেশপ্রেম নয়, এটি হলো স্ক্রিনের সামনে বসে থাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলের দেশপ্রেম।
রাডারের ডেটা বুঝে ফ্লাইট গাইড করা এক কর্মকর্তার দেশপ্রেম, নিজের আকাশের রাজস্ব অন্যের হাতে না যেতে দেওয়ার রাষ্ট্রীয় সচেতনতার দেশপ্রেম। একটি স্বাধীন দেশ শুধু মাটি দিয়ে হয় না, মাটি, জল, আকাশ তিনটিকেই নিজের করে নিতে হয়। বাংলাদেশ এবার আকাশের হিসাব বুঝতে শুরু করেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে আলো জ্বলছে। বাইরে ঢাকা শহর ঘুমিয়ে আছে। কোথাও ফ্লাইওভারের নিচে কুকুর ডাকছে, কোথাও শেষ রাতের বাস যাচ্ছে, কোথাও কোনো চায়ের দোকানে এখনও রাজনীতি চলছে। কিন্তু এই নীরব রাতের ভেতর টাওয়ারের উঁচু কাচঘেরা ঘরে বাংলাদেশের আরেকটি ইতিহাস লেখা হচ্ছে নিঃশব্দে, স্ক্রিনের আলোয়, রাডারের বিন্দুতে। সামনে নীল স্ক্রিন, সেখানে ছোট ছোট বিন্দু এগিয়ে যাচ্ছে। প্রতিটি বিন্দু একটি আন্তর্জাতিক বিমান, প্রতিটি বিমান একটি রুট, প্রতিটি রুট একটি হিসাব, প্রতিটি হিসাব বাংলাদেশের প্রাপ্য। একসময় এই আকাশের অনেক হিসাব বাংলাদেশ দেখতে পেত না। বঙ্গোপসাগরের ওপর দিয়ে বিমান যেত, কিন্তু নজর যেত অন্যের। আকাশ ছিল বাংলাদেশের ভৌগোলিক ভাগ্যের সঙ্গে যুক্ত, কিন্তু আয়ের খাতা খুলত অন্য কোথাও। ভারত ও মিয়ানমারের রাডার ব্যবস্থার ছায়ায় বাংলাদেশের নিজের প্রাপ্য রাজস্ব হারিয়ে যেত। যেন নিজের বাড়ির উঠোন দিয়ে মানুষ চলেছে, কিন্তু টোল তুলছে পাশের বাড়ির মালিক। সেই দিন এখন শেষ। এই নীল স্ক্রিনে শুধু বিমান দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে বদলে যাওয়া বাংলাদেশ। এখানে দেখা যাচ্ছে সেই রাষ্ট্রকে যে আর কারো অনুমতির অপেক্ষায় বসে নেই, যে নিজের আকাশ নিজে দেখতে চায়, নিজের সমুদ্র নিজে বুঝতে চায়, নিজের রাজস্ব নিজে আদায় করতে চায়, যে বুঝে গেছে স্বাধীনতা শুধু পতাকা নয়, স্বাধীনতা হলো মাটি, জল আর আকাশের পূর্ণ হিসাব নিজের হাতে নেওয়া। তারেক রহমানের নতুন বাংলাদেশের চেতনা এখানেই। এটি শুধু ভারত বিরোধী রাগ নয়, এটি তার চেয়ে বড় কিছু। এটি মাথা উঁচু করে দাঁড়ানোর রাজনীতি। এটি সেই বার্তা, বাংলাদেশ বন্ধুত্ব করবে কিন্তু ভিক্ষার ভঙ্গিতে নয়। বাংলাদেশ প্রতিবেশীকে সম্মান করবে কিন্তু নিজের অধিকার বন্ধক রেখে নয়। বাংলাদেশ দিল্লির সঙ্গে কথা বলবে, বেইজিংয়ের সঙ্গে হাত মেলাবে, ওয়াশিংটনের সঙ্গে টেবিলে বসবে, কিন্তু কারো ছায়া হয়ে বাঁচবে না।